বন্ধুরা, আজকে আমরা তড়িৎদ্বিমেরুর শেষ পর্ব নিয়ে আলোচনা করব। আমরা আজকের ক্লাসে বেসিক্যালি তড়িৎদ্বিমেরু ঘোরাতে যে কৃত কাজ হয় সেটা হিসাব করব আর একটা ম্যাথ প্রবলেম দেখব। তো এখানে কি দেখতে পাচ্ছ, একটা সুষম তড়িৎ ক্ষেত্র রয়েছে। এক পাশে সুষমভাবে বণ্টিত অনেকগুলো পজিটিভ চার্জ, আরেক পাশে সুষমভাবে বণ্টিত অনেকগুলো নেগেটিভ চার্জ রয়েছে। এই পজিটিভ চার্জগুলো থেকে বলরেখাগুলো বাইরের দিকে আর নেগেটিভ চার্জের ভেতরের দিকে যাবে। তার মানে এখানে সমান্তরালে আমরা অনেকগুলো বলরেখা দেখব। আর এই বলরেখাগুলো কি রিপ্রেজেন্ট করে, এই পয়েন্টে যেই তড়িৎ প্রাবল্য ই, এই পয়েন্টে সেই তড়িৎ প্রাবল্য ই, এখানে সেই তড়িৎ প্রাবল্য ই, মানে প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান কিন্তু একই। আমরা এর মধ্যে যদি একটা তড়িৎ দ্বিমেরু নিয়ে আসি, আমরা জানি তড়িৎ দ্বিমেরুর দুইটা চার্জ থাকে দুই পাশে, একটা মাইনাস চার্জ একটা প্লাস চার্জ, মান দুইটা সমান আর সাইনটা বিপরীত। এই চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমরা কী হিসেবে প্রকাশ করি? 2L দিয়ে প্রকাশ করি, রাইট? আচ্ছা, সো এই দ্বিমেরুটাকে আমরা যদি এই সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করি, যদি আমরা এইভাবে স্থাপন করি তাহলে কি ঘটবে একটু চিন্তা করে দেখো তো বন্ধুরা। আমাদের এখানে পজিটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জ কি করবে? আমাদের এই তড়িৎ দ্বিমেরুর পজিটিভটাকে ডান দিকে ধাক্কা দিবে। আর নেগেটিভ চার্জ কী করবে? নেগেটিভ চার্জটা দ্বিমেরুর নেগেটিভ চার্জটাকে কী করবে? এই পজিটিভ প্রান্তটা এদিকে টেনে নেবে। সো মানে দুইটা বল আমরা পাবো তড়িৎ দ্বিমেরুর উপরে। সুষম তড়িৎ ক্ষেত্র কর্তৃক তড়িৎ দ্বিমেরুর উপরে দুইটা বল আসবে। প্লাস চার্জটা ডান দিকে বল পাবে, এটা কর্তৃক বিকর্ষণ, এটা কর্তৃক আকর্ষণের কারণে। আর মাইনাস চার্জটা এটা কর্তৃক আকর্ষণ আর এটা কর্তৃক বিকর্ষণের কারণে বাম দিকে বল পাবে। তাহলে কি একটা ঘূর্ণনের সৃষ্টি হবে না? হ্যাঁ বন্ধুরা, তার মানে জিনিসটা ঘুরে এরকম হয়ে যাবে, রাইট? আচ্ছা, তো এটা হচ্ছে আমার তড়িৎ দ্বিমেরুটা এই সুষম তড়িৎ ক্ষেত্রে এসে কি হলো, একটা নির্দিষ্ট পরিমাণ ঘুরে গেল। এখন এই যে এই তড়িৎ দ্বিমেরুটা, ধরো তড়িৎ দ্বিমেরুটা যখন এইরকম অবস্থানে ছিল, তড়িৎ দ্বিমেরুটা যখন এইরকম একটা অবস্থানে ছিল যেটা তড়িৎ প্রাবল্যের দিকের সাথে ধরো থিটা আই কোণ করে আছে। কার কার মধ্যবর্তী কোণ থিটা আই ধরছি আমরা? তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলতে তো একটা জিনিস আছে, রাইট? মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে। সো এটা হচ্ছে আমার তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক, এদিকে আরও টানতে পারি, সো উপরের দিকে। আর এটা হচ্ছে তড়িৎ প্রাবল্যের দিক, বলরেখাগুলা। সো তড়িৎ প্রাবল্যের সাথে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা প্রথমে ধরো থিটা আই কোণ করেছিল। এই সিস্টেমটা তাকে কি করতে চাইতো? তাকে ক্লকওয়াইজ ঘুরাই দিতে চাইতো, রাইট? মানে আমি একটু যে আবার আগে যে দেখাই, এখানে কি করা হয়েছিল, এই সিস্টেমটা কি করতে চাইতো? সুষম তড়িৎ ক্ষেত্রটা দ্বিমেরুটাকে ক্লকওয়াইজ, দেখো কোন দিকে ঘুরিয়ে দিয়েছে, ক্লকওয়াইজ ঘুরিয়ে দিতে চাইছে। আমরা কি করলাম, সে যখন থিটা আই কোণ করেছিল এইভাবে, ঠিক তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা সুষম তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিকের সাথে, তখন আমরা চাইলাম সিস্টেমটা তো মানে এই যে এই চার্জগুলো সুষম তড়িৎ ক্ষেত্রটা তো তাকে ক্লকওয়াইজ ঘুরিয়ে দিতে চাচ্ছে, আমরা চাইলাম তাকে বিপরীত দিকে ঘোরাতে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে। এই যে গ্রিন কালার দিয়ে যে টাউটা দেখছো, এটা বোঝাচ্ছে কি? এটা বোঝাচ্ছে আমরা তাকে যেদিকে ঘোরাতে চাই। আর এমনিতে সুষম তড়িৎ ক্ষেত্র তাকে কোন দিকে ঘোরাতে চায়? ডান দিকে ঘোরাতে চায়। তাহলে দেখো তো, আমরা তাদের এগেনস্টে যে একটা ঘূর্ণন প্রডিউস করতে চাচ্ছি, ঘোরাতে চাচ্ছি, তাহলে কি আমাদের বল প্রয়োগ করতে হবে না? হ্যাঁ বন্ধুরা, আমাদের কিন্তু বল প্রয়োগ করতে হবে। আমরা এখানে বল প্রয়োগ করলে কিন্তু এই জিনিসটা এই বরাবর চলে আসবে। আর নর্মালি কিন্তু জিনিসটা এইদিকে যেতে চাইছে, রাইট? সো আমরা যদি ধরো, আমরা কারা? আমরা হচ্ছে এজেন্ট, আমাদেরকে আমরা এজেন্ট বলবো। সো আমরা যদি এই সিস্টেমটার ওপরে টর্ক প্রয়োগ করি, যেহেতু ঘোরাতে আমাদের কি প্রয়োগ করতে হয়? বল প্রয়োগ করতে হয় না টর্ক প্রয়োগ করতে হয়? এক্স্যাক্টলি বললে আমাদের কিন্তু টর্ক প্রয়োগ করতে হয়। টর্ক মানে কি? টর্কের ফর্মুলা আমরা পড়ে এসেছিলাম নিউটনীয় বলবিদ্যা অধ্যায়ে, ফার্স্ট পেপারের 4th অধ্যায়ে। ওখানে পড়েছিলাম কি? প্রযুক্ত বলের মান আর ঘূর্ণন বিন্দু থেকে লম্ব দূরত্বের মান, রাইট? আমরা পড়ে এসেছিলাম। সো আমরা বেসিক্যালি ক্লিয়ারলি বলতে গেলে এখানে টর্ক প্রয়োগ করছি, বলই প্রয়োগ করছি, কিন্তু বলটা অ্যাকচুয়ালি এখানে টর্ক সৃষ্টি করছে। সো আমরা টর্কটা সৃষ্টি করতেছি এমনভাবে যেন সে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যায়। যেহেতু সিস্টেম চাচ্ছে ক্লকওয়াইজ ঘুরাইতে, আমরা বিপরীত দিকে ঘোরাতে যাচ্ছি। সো আমরা যদি টাউন মানের টর্কটা প্রয়োগ করি, তাহলে জিনিসটা কোথায় চলে আসবে? তাহলে জিনিসটা এইরকম ঘুরে ধরে এদিকে চলে আসলো। তাহলে এইটা হচ্ছে আমাদের আগের অবস্থানটা, আগের পজিশনটা। এখানে যে লাইট কালার দিয়ে একটা পার্ট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আগের অবস্থানটা, মানে যেটা থিটা আই কোণ করেছিল আমরা ঘোরানোর পূর্বে, টর্ক দেওয়ার পূর্বে। আমরা টর্ক দেওয়ার পরে জিনিসটা কত কোণ করে আছে? সেই জিনিসটা থিটা এফ কোণ করে আছে। তো আমরা টর্ক দেওয়ার পরে সিস্টেমটা তড়িৎ দ্বিমেরুটা এইভাবে চলে আসলো। তো এটা থিটা এফ কোণ করে আছে। আচ্ছা, তাহলে আগে কোণ করেছিল থিটা আই, টর্ক প্রয়োগ করার পরে কোণ করেছে থিটা এফ পরিমাণ। ভালো কথা। তো এই যে আমরা থিটা আই কোণের অবস্থান থেকে তাকে থিটা এফ কোণের অবস্থানে নিলাম টর্ক প্রয়োগ করে, এতে কি আমাদের একটা কাজ করতে হয়েছে, আর আমরা সেই কাজটাই এখন হিসাব করব। আমাদের টার্গেট হচ্ছে সেই কাজটা হিসাব করা। তো আমরা কয়টা চলক এরই মধ্যে লিখেছি? থিটা আই,
যেটা হচ্ছে প্রাবল্য ই এর সাথে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের আদিকোণ, এই যে প্রাবল্য ই নীল কালারের লাইনটা, আর তড়িৎ দ্বিমেরু ভ্রামক হচ্ছে এইখান থেকে মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে, দ্যাট মিনস আদিকোণটা। তো আদিকোণটা থিটা আই, আবার শেষ কোণটা প্রাবল্য ই এর সাথে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের শেষ কোণটা, এটাকে আমরা বলছি থিটা এফ। সো থিটা আই কৌণিক অবস্থান থেকে থিটা এফ কৌণিক অবস্থানে নেওয়ার জন্য আমরা টর্ক প্রয়োগ করেছি কত, টাউ মানের। সো আমরা কাজটা কত সেটা বের করব। তো আমরা যদি কাজ বের করতে চাই, আগে আমরা টর্কটাকে একটু হিসাব করে নিই, টর্কের ভ্যালুটা কত আসবে একটা ফর্মুলা দাঁড় করিয়ে নিই। তো আমরা এই জিনিসটাকে একটু ডানে করে এঁকে তারপরে টর্কটা হিসাব করছি। তো আমি এই জিনিসটা যেটা, এই যে এটা থিটা আই অবস্থানে যখন সে ছিল সেইটাকে আমরা এইদিকে নিয়ে আসলাম, আর এর মধ্যে প্রাবল্য ছিল এই দিক বরাবর, সো প্রাবল্যটাকে আমরা এই দিক বরাবর নিয়ে আসলাম, মানে জাস্ট একই জিনিসটাকে এখানে নিয়ে এসে আমরা আলাদা করে টর্কের ভ্যালুটা দেখবো যে এখানে অ্যাকচুয়ালি কত টর্ক প্রয়োগ করা হয়েছে, সেটার সূত্র কী। তো যেহেতু এই বাহুটা কত, এই বাহুটা আমরা জানি প্লাস কিউ মাইনাস কিউ চার্জ থেকে প্লাস কিউ চার্জের মধ্যে দূরত্ব 12, সো এটা 12 দৈর্ঘ্য বিশিষ্ট বাহু। আচ্ছা, তো আমরা এই 2L দৈর্ঘ্য বিশিষ্ট বাহুটা, মানে তড়িৎ দ্বিমেরু যে ভ্রামকটা আছে, এই ভ্রামকটা আমার প্রাবল্যের সাথে কত কোণ করে আছে, ধরে নিলাম থিটা কোণ করে আছে। এখানে কত কোণ করেছিল, থিটা আই কোণ করেছিল। আমরা থিটা আইটাকে এখানে থিটা ধরছি, একটা রাশিমালা দাঁড় করাবো, তাই টর্কের একটা রাশিমালা দাঁড় করাবো। তারপরে যখন আমরা ফাইনালি কাজ বের করবো, তখন থিটা আই থেকে থিটা এফ কোণে ঘুরাতে কত কাজ সেটা হিসাব করবো। আর এখানে আমরা শুধু টর্কের রাশিমালাটা নিয়ে কাজ করছি। সো আমরা ধরে নিলাম প্রাবল্য ই আর তড়িৎ দ্বিমেরু ভ্রামক এই বরাবর। সো তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সাথে প্রাবল্য ই এর কোণটা হচ্ছে কত, থিটা। আচ্ছা, তো আমরা বল কোন দিক দিয়ে প্রয়োগ করেছি, তাকে আমরা ঘুরিয়ে এই জায়গা থেকে এই জায়গায় নিয়েছি। সো আমাদের বল কি বাম দিকে প্রয়োগ করতে হবে। তো আমরা যদি বল বাম দিকে প্রয়োগ করে থাকি, তাহলে দেখাই দিলাম বলটা কোন দিকে প্রয়োগ করা হয়েছে, বাম দিকে। তো বল যদি বাম দিকে প্রয়োগ করা হয়ে থাকে, টর্ক অ্যান্টিক্লকওয়াইজ প্রয়োগ করা হয়ে থাকে, তো টর্কের মানটা মানে টাউয়ের মানটা কত সেটা আমরা এখন হিসাব করব। সেটা যদি হিসাব করতে চাই, তাহলে আমাদের বলের সাথে কি গুণ দিতে হয়, ঘূর্ণন বিন্দু থেকে লম্ব দূরত্ব, কার লম্ব দূরত্ব, বলের লম্ব দূরত্ব গুণ দিতে হবে। সো বল থেকে ঘূর্ণন বিন্দুটা কত লম্ব দূরত্বে আছে, এতটুকু লম্ব দূরত্বে আছে। কারণ দেখো এই বিন্দুটাকে ঘূর্ণন বিন্দু বলছি, এটাকে কেন, কারণ এটা কি মুভ হয়েছে ঘুরানোর ফলে, না, আগে এই জায়গার থেকে এই জায়গায় মুভ যখন করেছে এটা কিন্তু ফিক্স ছিল। সো এটা আমাদের জন্য ঘূর্ণন বিন্দু আলোচনায়। সো এটা আমার ঘূর্ণন বিন্দু, ঘূর্ণন বিন্দু থেকে বলের লম্ব বিন্দু, দ্যাট মিনস এই দূরত্বটা আমাদের লাগবে। তো চলো এই দূরত্বটা কীভাবে বের করা যায় দেখি। এটা যদি থিটা কোণ হয়, তাহলে এটাকেও কি আমরা থিটা কোণ বলতে পারি, কারণ এইটা আর এটা একটা সমান্তরাল বাহু, তাদের মধ্যবর্তী এই কোণটা যদি থিটা হয়, তাহলে এটাকে একান্তর কোণ বলা যায়, রাইট। সো এটা আমার থিটা কোণ। আচ্ছা, এটা যদি আমাদের থিটা কোণ হয়ে থাকে, তাহলে এই বাহুটা আমরা বের করতে চাই, আর এই বাহুটা আমাদের জানা আছে, এই বাহুটা কত, 12। আচ্ছা, সো আমরা এই থিটা কোণের সাপেক্ষে এটা কি অতিভুজ বলা যায়, থিটা কোণের সাপেক্ষে এটাকে কি বলা যায়, এই বাহুটা যদি চিন্তা করা হয়, এখানে বাহুটাকে কি বলা যায়, এই বাহুটাকে যেটা আমরা বের করতে চাচ্ছি যে দূরত্বটা, এটাকে আমরা লম্ব বলতে পারি। সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে আমরা বলি লম্ব। সূক্ষ্মকোণ সংলগ্ন বড় বাহুটা, দুইটা বাহু আছে, একটা এটা আর একটা এটা, সূক্ষ্মকোণ সংলগ্ন বড় বাহুটাকে আমরা বলি অতিভুজ। সো আমরা বুঝতেই পারছি লম্ব অতিভুজ জানা আছে, কোণ জানা আছে, লম্বটা বের করতে চাই। সো অতিভুজ আর লম্বের মধ্যে সম্পর্ক স্থাপন করে ত্রিকোণমিতির কোণ রেশিওটা সাইন, রাইট। তো আমরা অ্যাকচুয়ালি সাইন থিটা যদি ইউজ করি, সাইন থিটা কি বুঝাবে, লম্ব বাই অতিভুজ। সো লম্ব ইকুয়াল টু তাহলে কি দাঁড়াবে, অতিভুজ সাইন থিটা। সো আমরা কিন্তু লিখে ফেলতে পারি যে অতিভুজ যেটা 12 সাইন থিটা, তাহলে এটা আমার লম্বের দৈর্ঘ্যটা চলে আসলো, যেহেতু সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। সো লম্ব ইকুয়াল টু তাহলে অতিভুজ সাইন থিটা। সো আমরা লম্ব দূরত্বটা তার মানে পেয়ে গেলাম। লম্ব দূরত্বটা কত, আমার এই আঁকা অনুসারে 2L সাইন থিটা। সো একটু চিন্তা করে দেখো, টাউ ইকুয়াল টু তাহলে কত আসছে, বল ইন্টু বলের লম্ব দূরত্ব, যেটা মানে বলের ঘূর্ণন বিন্দুর সাথে লম্ব দূরত্ব, সেটা হচ্ছে 12 সাইন থিটা। সো এফ 12 সাইন থিটা, এটা হচ্ছে আমার টাওয়ের ভ্যালুটা। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে টাওয়ের ভ্যালুটা আমরা বের করলাম, এই টাওয়ের ভ্যালুটা কি ধ্রুবক নাকি পরিবর্তনশীল, এটা কি চেঞ্জ হবে নাকি চেঞ্জ হবে না। দেখো চিন্তা করে, আমরা আগে থিটা আই কৌণিক অবস্থানে ছিলাম, তারপরে ঘুরিয়ে তাকে থিটা এফ কৌণিক অবস্থানে নিয়ে গিয়েছি। থিটা এর যে ভ্যালুটা, এটা কি সবসময় একই ছিল না, থিটা এর ভ্যালুটা কিন্তু আমার চেঞ্জ হয়েছে, রাইট। থিটা আই থেকে থিটা এফে গিয়েছে, মাঝখানে কিন্তু অনেকগুলো, মানে থিটা আই থেকে কিছু যোগ হয়ে 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 একবারে তো আর থিটা এফে যায়নি, কিছু বাড়তে 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 তারপরে থিটা এফ হয়েছে। তার মানে মুহূর্তে কিন্তু ঘোরানোর প্রতি মুহূর্তে কিন্তু থিটার ভ্যালুটা চেঞ্জ হচ্ছিল, তার মানে টাওয়ের ভ্যালুটাও কিন্তু চেঞ্জ হচ্ছিল। একই এফ প্রয়োগ করেছি, একই 12 রয়েছে, কিন্তু থিটার ভ্যালুটার পরিবর্তন হওয়ার কারণে টাউটা কিন্তু একটা পরিবর্তনশীল ভ্যালু। তো টাউ যদি একটা পরিবর্তনশীল ভ্যালু হয়, তাহলে পরিবর্তনশীল ভ্যালু কর্তৃক টাউ কর্তৃক কৃতকাজ কত, সেটা আমি একটু যদি দেখাই তোমাদের। তো আমরা একটু যদি দেখি, আমি যদি একটু এইদিকেই লিখে দেখাই তোমাদের, আমরা অলরেডি বলের সূত্র জানি, কৃতকাজের সূত্র জানি, সেটা হচ্ছে কি, যদি ধ্রুব বল দ্বারা কৃতকাজ হয়, তাহলে ফর্মুলা হচ্ছে কি, W =
এফ এক্স, রাইট? এই ফর্মুলাটা আমরা জানি। সো আমরা এইটা কখন ব্যবহার করি? ধ্রুব বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে, কাজ শক্তি ক্ষমতা অধ্যায় আমরা দেখেছি। আরেকটা সূত্র আমরা ব্যবহার করি যদি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ হয়। পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের সূত্রটা কি? এফ ডিএক্স। যদি এফ এর ভ্যালুটা পরিবর্তনশীল থাকে, মানে এফ এর ভ্যালুটা যদি চেঞ্জ হতে থাকে, তাহলে এফ ডিএক্স, এটা আমরা ব্যবহার করি, ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স। এখন অনেকে বলতে পারো ভাই ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা এটা কখন ব্যবহার করে? এটাও বেসিক্যালি ধ্রুব বলের ক্ষেত্রেই ব্যবহার করা হয়, এটাও আমরা ধ্রুব বলের ক্ষেত্রে ব্যবহার করি, ঠিক আছে? সো এটা ধ্রুব বলের ক্ষেত্রে ব্যবহার করি। তো আমরা এই জিনিসগুলো বাম পাশে যেগুলো লিখছি এগুলো ধ্রুব বলের ক্ষেত্রে ব্যবহার করি, ডান পাশে যেগুলো লিখছি সেটা আসলে কিসের জন্য ব্যবহার করি? পরিবর্তনশীল বলের জন্য ব্যবহার করি। তো এইটার করেসপন্ডিং যদি ভ্যালুটা দেখো, মানে তুমি যদি বল করে দেখতে চাও তাহলে জিনিসটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ এফ কস থিটা থিটা আর ডি এস। আচ্ছা, তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কি? এই জিনিসটা হচ্ছে পরিবর্তনশীল বলের জন্য ডান পাশেরগুলা। এখন আমরা যদি কৌণিক বল মানে টাও কর্তৃক কৃত কাজ যদি হিসাব করতে চাই, তো টাও কর্তৃক কৃত কাজ কীভাবে হিসাব করবো? আমরা লিখতে পারি না এরকম যে এফ এর করেসপন্ডিং রাশি কি? এফ তো আমার রৈখিক বল বোঝায়, রাইট? আমি যদি এখানে লিখি এফ আমাদের কি বোঝায়? রৈখিক বল বোঝায়। আর এফ এর করেসপন্ডিং কৌণিক ভ্যালু কোনটা? টাও না? যেমন তোমরা পড়ে এসেছো এ কি দিয়ে কি বোঝায়? রৈখিক ত্বরণ। আলফা দিয়ে কী বোঝায়? কৌণিক ত্বরণ। আমার কাছেই পড়েছো তোমরা গতিবিদ্যা অধ্যায়। ভি দিয়ে কী বোঝায়? রৈখিক বেগ। আর ওমেগা দিয়ে কী বোঝায়? কৌণিক বেগ, রাইট? তেমনি এস দিয়ে কী বোঝায়? রৈখিক সরণ। থিটা দিয়ে কী বোঝায়? কৌণিক সরণ, তাই না? সো আমরা কৃতকাজ যদি বের করতে চাই, ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স ফর্মুলাটার দিকে যদি তাকাও, ডাব্লিউ ইকুয়াল টু এফ এক্স, সো এফটাকে আমরা কী দিয়ে রিপ্লেস করতে পারি? টাও দিয়ে রিপ্লেস করতে পারি, কারণ এফ হচ্ছে রৈখিক ক্ষেত্রে বল আর টাও হচ্ছে কৌণিক ক্ষেত্রে বলের মতন কাজ করে। এক্স হচ্ছে আমার সরণ, এক্স যদি সরণ হয়, কৌণিক ক্ষেত্রে সরণটাকে কী দিয়ে প্রকাশ করি? কৌণিক ক্ষেত্রে সরণটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা এক্সের পরিবর্তে আমরা লিখতে পারি টাও থিটা। জাস্ট এই ফর্ম্যাটেরই কৌণিক ভার্সনটা আমরা লিখলাম এখানে, কৌণিক ভার্সনটা মানে কৌণিক বল কর্তৃক কৃত কাজটা যদি বের করতে হয়। এইটাও কিন্তু ধ্রুব বল, মানে বাম পাশে যাই লিখছি আমি সেগুলো ধ্রুব বল দ্বারা আর ধ্রুব টর্ক দ্বারা, মানে টাউয়ের মানটা যদি একটা ফিক্সড মান থাকতো, থিটার মানটা যদি একটা ফিক্সড মান থাকতো, তাহলে আমরা এই ফর্মটা ব্যবহার করতাম। কিন্তু আমাদের এই আলোচনায় থিটা আই থেকে যখন থিটা এফ করা হয়েছে তখন মুহূর্তে আমার টাউয়ের ভ্যালুটা চেঞ্জ হয়েছে, থিটার ভ্যালুটা চেঞ্জ হয়েছে, রাইট? সো যেহেতু দেখতেই পাচ্ছ তোমরা থিটার ভ্যালুটা চেঞ্জ হয়েছিল, টাউয়ের ভ্যালুটা চেঞ্জ হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমাদের কৃতকাজের ফর্মুলাটা কিরকম দাঁড়াবে? সেই ক্ষেত্রে আমাদের কৃতকাজের ফর্মুলাটা দাঁড়াবে ইন্টিগ্রেশন অফ টাউ ডি থিটা। তো আমরা এই ফর্মুলাটা ইউজ করব কখন? এই ফর্মুলাটা ইউজ করব যদি কৌণিক বল কর্তৃক কৃতকাজ আমরা বের করতে চাই, আর কৌণিক বলটা মানে টর্কটা যদি পরিবর্তনশীল থাকে, তাহলে এইটারই কৌণিক ভার্সনের ফর্মুলা লিখলাম। তাহলে আমাদের এই ক্ষেত্রটাতে বলো তো আমরা কৃতকাজ বের করতে চাই, রাইট? কৃতকাজটা যে বের করতে চাই আমরা কোনটা ব্যবহার করব? আমরা কৃতকাজটা বের করতে চাইলে কোন ফর্মুলা ব্যবহার করব? এটা না, যেহেতু আমাদের পরিবর্তনশীল হচ্ছে টর্ক, তো টর্ক যদি পরিবর্তনশীল হয় তাহলে আমরা কৃতকাজের জন্য এই ফর্মুলাটা অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ টাউ ডি থিটা ব্যবহার করব। তো চলো আমরা এই ফর্মুলা যদি ব্যবহার করি তাহলে কৃতকাজের ক্ষেত্রে আমি লিখে ফেলতে পারি আমাদের পরিবর্তনশীল টর্ক দ্বারা কৃতকাজের ফর্মুলা হচ্ছে আমার কি? ডাব্লিউ ইকুয়াল টু টাউ ইন্টিগ্রেশন অফ টাউ ডি থিটা। আর কত থেকে কতটুকু সরণ আমি করিয়েছি? কৌণিক সরণ। আগে ছিল থিটা আই পরিমাণ কৌণিক সরণ, এখান থেকে আমি থিটা এফ পরিমাণ কৌণিক সরণ করেছি। আমরা লিমিটটাও বসিয়ে দিলাম কতটুকু থেকে কতটুকু আমি সরিয়েছি। সো থিটা আই কৌণিক সরণ থেকে আমি থিটা এফ কৌণিক সরণ করেছি। আমরা জানি যেটা আদি অবস্থান পরিবর্তনশীল রাশিটা সেটাকে আমরা লোয়ার লিমিটে বসাই, যেটা শেষ অবস্থান সেটাকে আমরা আপার লিমিটে বসাই। তো আমরা এখন টাউ এর ফর্মুলাটা বসিয়ে দিই। টাউ ইকুয়াল টু এফ ইন্টু 2L সাইন থিটা শিখেছি, এটাকে লিখে দিলাম 2FL সাইন থিটা। টাউ এর জায়গায় মান বসিয়ে দিলাম, জাস্ট আর কিছু না। আর ডি থিটা ছিল, ডি থিটাই আছে। সো এখান থেকে কয়েকটা কাজ আমরা করি। এফকে আমরা ভাঙিয়ে লিখতে পারি কি? কিউই, কারণ এখানে আসলে ই এর ভ্যালুটাই আমাদের দেওয়া আছে, কারণ সুষম ক্ষেত্র বিশিষ্ট প্রাবল্যের একটা অঞ্চল। সো এটাকে এফটাকে আমরা ভাঙিয়ে কিউ ইতে লিখলাম। আর এখানে কোন চার্জটা মুভ হয়েছে আমরা জানি, ফর্মুলা ছিল এফ ইকুয়াল টু কিউ ই, যেটা সেখানে কিউ হচ্ছে মুভ, যেই চার্জটা সরানো হয়েছে স্থানান্তর হয়েছে সেটার মান। তো এখানে স্থানান্তর হয়েছে কি? এই কিউ চার্জটা। সো কিউ চার্জের মানটা আমি নিলাম। সো কিউ ই, এফ এর জায়গায় লিখলাম কিউ ই। এখন এটা থেকেও আবার একটা টার্ম লেখা যায় যদি আমরা পি এর মাধ্যমে নিতে চাই। দেখো এই অংশটা 2QL, যে অংশটা আছে 2QLটাকে আমরা একবারে লিখলাম কিউ ইন্টু 2L, এটাকে আলাদা করলাম, ব্র্যাকেট বন্দি করলাম। ইটা ই এর মতোই রেখেছি, সাইন থিটা ডি থিটা যেমন ছিল তেমনই আছে।
সো আমরা কিউ ইন্টু টুয়েলভকে আলাদা করার কারণ কি? কারণ কিউ ইন্টু টুয়েলভের বদলে আমরা আসলে কী লিখতে পারি? পি লিখে দিতে পারি। কিউ ইন্টু টুয়েলভের জায়গায় আমি পি লিখে দিলাম। তাহলে ইন্টিগ্রেশন অফ থিটা আই থেকে থিটা এফ পি ই সাইন থিটা ডি থিটা। তাহলে এই হচ্ছে আমার কি? এই হচ্ছে আমার রাশিমালাটা চলে আসলো, কৃত কাজের রাশিমালা পরিবর্তনশীল টক কর্তৃক। এখন আমরা ইন্টিগ্রেশনটা করবো, রাইট? ইন্টিগ্রেশনটা যদি করতে চাই, আমার যে ধ্রুবক টার্মগুলো সেগুলো সামনে চলে আসবে। আমার পি তো চেঞ্জ হচ্ছে না, কারণ আমার তো ঘোরানোর সময় আধানের মান পরিবর্তন হয়ে যাচ্ছে না, কিউ তো আর চেঞ্জ হচ্ছে না। আবার মধ্যবর্তী দূরত্বটা যেটা, দূরত্ব কিন্তু এখানেও এখানেও 12, এখানেও 12, সো এটাও চেঞ্জ হচ্ছে না। সো পি চেঞ্জ হচ্ছে না আমার। ই, এটার তো সুষম ক্ষেত্র বিশিষ্ট অঞ্চল, সো সুষম ক্ষেত্র বিশিষ্ট অঞ্চলে ইও ধ্রুবক। সো পি আর ইকে আমি বাইরে বের করে ফেলতে পারি। সো বাইরে যদি বের করে ফেলি ইন্টিগ্রেশনে, তাহলে পি ই ইন্টিগ্রেশন অফ থিটা আই টু থিটা এফ লোয়ার লিমিট থিটা আই আপার লিমিট থিটা এফ সাইন থিটা ডি থিটা। তোমরাই বলো ইন্টিগ্রেশন অফ সাইন থিটা ডি থিটা ইকুয়াল টু কত আসবে? ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডি এক্স ইকুয়াল টু কত আসে? মাইনাস কজ এক্স আসে না? সো এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি কি আসা উচিত? মাইনাস কজ এক্স আসা উচিত। আমি শুধু এতটুকু অংশ যদি লিখে দেখাই, শুধু রেড অংশটার জন্য যদি লিখে দেখে, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কি আসা উচিত? এরকম কিছু আসা উচিত, রাইট? মাইনাস কজ থিটা, যেহেতু আমার প্যারামিটারটা হচ্ছে থিটা, আর এটাতে কি লোয়ার লিমিট বসবে? লোয়ার লিমিট কি আমার? থিটা আই। আর আপার লিমিট কি? আপার লিমিট হচ্ছে আমার থিটা এফ। সো আবার কি করতে হয়? এটা ভেতরে বসিয়ে দিলে, সো ভেতরে বসিয়ে দিলে কি এরকম কিছু থাকবে না? দেখো পিই আছে এটার মতনই। সো এখানে এই মাইনাসটা কি? এটা হচ্ছে এই সূত্রের মাইনাসটা। সো এই মাইনাসটা আমি এখানে দিলাম। আর এরপরে কি করতে হয়? কস থিটার মধ্যে আপার লিমিট একবার বসাতে হয়, বিয়োগ দিয়ে লোয়ার লিমিট বসাতে হয় না? এটা একটা নিয়ম আছে না? সো আমরা মাইনাসটা, এই মাইনাসটা হচ্ছে এইটা, আর আপার লিমিট যে বসাতে হয়, যে আপার লিমিট বসানোর ফলে কস থিটা এফ, লোয়ার লিমিট যে বসাতে হয়, লোয়ার লিমিট বসানোর ফলে কস থিটা আই। তাহলে এই জিনিসটা লিখতে পারি। এখন এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটা আছে, এই মাইনাসটাকে আমরা ভেতরে যদি পাঠিয়ে দিই, ভেতরে পাঠিয়ে দিলে কি আসবে? ভেতরে পাঠিয়ে দিলে কিন্তু আমার জিনিসটা পাল্টে যাবে। পাল্টে যাবে কীরকম? মানে এখানে কস থিটা এফ মাইনাস থিটা আই ছিল, এটা হয়ে যাবে কস থিটা আই মাইনাস থিটা এফ। জাস্ট মাইনাসটা ভেতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমার কিন্তু একটা তড়িৎ দ্বিমেরুকে একটা সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপন করে যদি ঘোরাতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কত কাজ করতে হবে, সেই কাজের ফর্মুলাটা কিন্তু আমরা পেয়ে গেলাম। ডাব্লিউ ইকুয়াল টু পিই কস থিটা আই মাইনাস কস থিটা এফ। পি কি আমার? পি দিয়ে বোঝানো হচ্ছে কি কোনটাকে? পি দিয়ে বোঝানো হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামকটাকে। ই দিয়ে কি বোঝানো হচ্ছে? ই দিয়ে আমার বোঝানো হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। থিটা আই, থিটা এফ দিয়ে কি বোঝানো হচ্ছে? থিটা আই হচ্ছে আমার আদি কোণ, থিটা এফ আমার শেষ কোণ। সো আমরা পি এর ভ্যালু কিউ ইন্টু 12 থেকে পেতে পারি, সরাসরি না দেওয়া থাকলে ই এর ভ্যালু দেওয়া থাকবে, সুষম তড়িৎ ক্ষেত্রের মান। থিটাই আদিতে কত কোণ করেছিল মনে রাখবে, এটা কার সাথে কার কোণ? প্রাবল্য ই এর সাথে, মানে নীল দাগটার সাথে। তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক অবশ্যই কোণ মাপার ক্ষেত্রে কেয়ারফুল থাকবে। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের কোণটা কিন্তু কীভাবে মাপতে হয়? মাপতে হয় যে এইভাবে, যে মাইনাস চার্জটা কোথায়? এটা আমাদের মাইনাস চার্জ, এটা আমাদের প্লাস চার্জ। সো মাইনাস চার্জটা থেকে প্লাস চার্জের দিকে একটা অ্যারো চিন্তা করবে। তাহলে এই অ্যারোর সাথে এই অ্যারোটা কত কোণ করে আছে আমার এই আঁকার ক্ষেত্রে। সো বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম। সো খেয়াল রাখতে হবে বন্ধুরা যে আমাদের অ্যাকচুয়ালি পি এর দিক কোণটা আর ই এর দিক কোণটা, এদের মধ্যবর্তী কোণ আমাদের নিতে হবে। আচ্ছা, তো আমরা এইভাবে অ্যাকচুয়ালি কী করতে পারি? এইভাবে অ্যাকচুয়ালি এই থিটা আই, থিটা এফ, পি আর ই এর ভ্যালু জানা সাপেক্ষে আমরা হিসাবটা কমপ্লিট করে ফেলতে পারি। তো চলো একটা ম্যাথ করে আসি, তাহলে আমাদের আইডিয়াটা আরও ক্লিয়ার হয়ে যাবে। একটি তড়িৎ দ্বিমেরু 10⁻⁻⁴ কুলম্ব মানের দুইটি বিপরীত চার্জ দ্বারা গঠিত। তো আমার এখানে কিউ এর ভ্যালু দেওয়া আছে। এদের মধ্যবর্তী দূরত্ব 2 সেন্টিমিটার। সো আমার 2L দেওয়া আছে। দ্বিমেরুটি 10⁵ নিউটন পার কুলম্ব তড়িৎ ক্ষেত্রে স্থাপিত হলে, দ্যাট মিনস ই এর ভ্যালু দেওয়া আছে। একে ঘুরিয়ে বিপরীত অভিমুখে করতে কি পরিমাণ কাজ করতে হবে? দ্যাট মিনস এইটা আমার কিসের ভ্যালু? এটা আমার ই এর ভ্যালু। তো তোমার কাছে ডাব্লিউ জানতে চাওয়া হয়েছে। সো আমরা যদি ডাব্লিউ জানতে চাই, তাহলে এখানে আমরা কিউ পাচ্ছি, 2L পাচ্ছি, ই পাচ্ছি। সো কিউ এর ভ্যালু লিখে দিলাম, 2L লিখে দিলাম, ই এর ভ্যালু লিখে দিলাম। তো আমরা যদি দেখি আমাদের মাইনাস কিউ থেকে প্লাস কিউ, এই যে চার্জ ব্যাপারটা আছে এখানে, আদিতে একটু খেয়াল রাখা জরুরি। আদিতে ধরো মাইনাস কিউটা যদি এখানে থাকে, প্লাস কিউটা এখানে থাকে, লাল দাগটা দিয়ে কী বুঝিয়েছি? লাল দাগটা দিয়ে তড়িৎ দ্বিমেরু ভ্রামক এর দিক বুঝেছি, মানে পি এর দিক বুঝিয়েছি। আর নীল দাগগুলো দিয়ে কী বুঝিয়েছি? নীল দাগগুলো দিয়ে প্রাবল্যের দিক বুঝিয়েছি। দেখো তো এই দুইটা দিক কি এখন একই, দুইটাই ডান দিকে। তাই মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তো এটা যদি আদি অবস্থান হয়, আমরা এটাকে কি করব? এটাকে ঘুরিয়ে নিব, রাইট? ঘুরিয়ে এইভাবে করব, তাই তো? সো আগে দেখো মাইনাসটা এখানে ছিল, প্লাসটা এখানে ছিল, এখন ঘুরানোর ফলে এখানে প্লাসটা চলে এসেছে, এখানে মাইনাসটা চলে এসেছে। এখন আমার পি এর দিকটা কোন দিকে? বাম দিকে। এখন আমার পি এর দিকটা বাম দিকে, আর ই এর দিকটা তো ডান দিকেই আছে। সো একটা বাম দিক, একটা ডান দিক, তাদের মধ্যবর্তী কোণ কত আসবে? লালটার সাথে নীলটা 180 ডিগ্রি। লালটা আমার তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক, আর নীলটা আমার তড়িৎ প্রাবল্যের দিক। সো 180 ডিগ্রি। সো আমরা যদি এখন এই
থিটা আই জেনে গিয়েছি, থিটা এফ জেনে গিয়েছি, আবার আমাদের কিউ জানা আছে, 12 জানা আছে, ই জানা আছে। আমাদের ফর্মুলা কি ছিল? ডাব্লিউ ইকুয়াল টু পিই, আমাদের ফর্মুলা ছিল ডাব্লিউ ইকুয়াল টু পিই কস থিটা আই মাইনাস কস থিটা এফ। সো আমাদের পি লাগবে, রাইট? সো পিটা আমরা আগে একটু হিসাব করে নিই। পিকে কী লেখা যায়? কিউ ইন্টু 12। সো কিউ ইন্টু 12 আমি যদি লিখি, কিউ এর ভ্যালু 12 এর ভ্যালু আমরা যদি বসিয়ে দিলে আমরা কিউ বসিয়ে দিলাম 10⁻⁴, আর 12 এটা সেন্টিমিটার ছিল, এটাকে আমরা মিটারে নিয়েছি 2 × 10⁻²। সো আমরা বসিয়ে হিসাব করলে আমার পি কত আসে? 2 × 10⁻6 কুলম্ব মিটার। সো এটা সেন্টিমিটার না, কিন্তু এটা কুলম্ব মিটার। একটা বড় একটা ছোট হাতের দুইটা থাকলে সেটা সেন্টিমিটার বোঝাতো। সো আমরা ডাব্লিউ ইকুয়াল টু লিখতে পারি পিই কস থিটা আই মাইনাস কস থিটা এফ। সো থিটা আই এর ভ্যালু আমি 0 বসাবো, থিটা এফ এর ভ্যালু আমি 180 বসাবো, পি এর ভ্যালু আমি যেটা বের করেছি 2 × 10⁻6 বসাবো, ই এর ভ্যালু আমাকে দেওয়া আছে 10⁵। সো আমি যদি এই ভ্যালুগুলো বসাই তাহলে কিন্তু আমি হিসাব করলে কী পেয়ে যাব? হিসাব করলে আমি ডাব্লিউটা পেয়ে যাবো। সো আমি সবগুলো ভ্যালু, পি এর ভ্যালু বসালাম, ই এর ভ্যালু বসালাম, থিটা কস 0 বিয়োগ কস 180, ক্যালকুলেটর যদি হিসাব করি ডিগ্রি মোডে, তাহলে আমি ডাব্লিউ এর ভ্যালু পেয়ে যাচ্ছি কত? 0.4 জুল। তো বন্ধুরা, এই টাইপের ম্যাথগুলো কিন্তু আমাদের আসতে পারে। সো এই আলোচনাটার মাধ্যমে আমাদের তড়িৎ দ্বিমেরু নিয়ে আলোচনা শেষ হলো। পরের ক্লাস থেকে আমরা আসলে তড়িৎ ধারক নিয়ে আলোচনা শুরু করব। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।